অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি নেতা মনে করবে না বা মনে করেন এখনো? দেখুন, ভয়ে ভক্তি হয় না, আমরা ভয়ে ভক্তি করতাম। ভয়টা কেটেছে এখন? হ্যাঁ, অনেকটা। কোথাও না কোথাও গিয়ে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমাকে বলতে হয় ভয়ে ভক্তি, মানে এখন আর ভয়ে ভক্তি, ভয়ে ভক্তি। আরে ও পিসি, এ কি গো, তোমার ভাইপোকে তো কেউ শ্রদ্ধা করতো না, ভক্তিও করতো না, আর ভালোবাসতো না। কেবলমাত্র বলছে যে তারা ভয়ে যাকে বলে শ্রদ্ধা ভক্তি করে আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি নেতা মনে করবে না বা মনে করেন এখনো? দেখুন, ভয়ে ভক্তি হয় না, আমরা ভয়ে ভক্তি করতাম। লজ্জা লজ্জা লজ্জা। তৃণমূল আবার জন্মাবে। আরে ও ও কাকা, আরে তৃণমূল আবার জন্মাবে নয়, তৃণমূল আবার জন্মে গেছে। ওই যে ঋতব্রত বিরোধী দলনেতা বালিশে যত কাটবে তত বাড়বে, যত কাটবে তত বাড়বে, এর নাম তৃণমূল। আরে কাকা কি বলো কি, যত কাটবে তত বাড়বে, কিন্তু বাড়ছে আর কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র দেখতে পাচ্ছি যেন ছাগল আর গরুগুলো এসে এই তোলামূলের যে ঘাস ফুল সেটাকে যেন খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা আশা আছি। আমরা একটা এমপি থেকে 29টা এমপি তৈরি করেছি। একটা এমপি বলেছিল সিপিএম, একটা এমপিতে 29টা এমপি তৈরি করেছি আমরা। 40% উপর ভোট পেয়েছি। ভারতবর্ষের প্রতিটা জায়গায় চুরি করে করে ক্ষমতা আসছে আজকে এই বিজেপি সরকার। আপনারা সবে করুন, 2029 সালের জবাব দেবে। সারা ভারতবর্ষে খবর নিয়ে দেখুন, আজকে বিজেপির নেতাদের বাড়ি দিয়ে টেনে টেনে পিটাচ্ছে বাংলার জনগণ নেতারা। আজকে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। সেই আন্দোলনে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক বছরের মধ্যে আমাদের এই বাংলায় আসবে। তখন শুভেন্দু অধিকারী পালিয়ে যাওয়ার পথ পাবে না, এই বিজেপি পালিয়ে যাওয়ার পথ পাবে না। হ্যাঁ, শুভেন্দু অধিকারী পালিয়ে যাওয়ার পথ পাবে না, বিজেপি পালিয়ে যাওয়ার পথ পাবে না, কারণ 2029-এ মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। কারণ যেভাবে এরা দুর্নীতি করে বেড়াচ্ছে, আজকে মানুষের তেলের দাম যেভাবে বাড়ছে, আজকে আপনারা জানেন যে টাকার দাম কোথায় গেছে। ডলারের তুলনায় আজকে টাকা কোন জায়গায় দাঁড়াচ্ছে। বাংলাদেশের টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কার টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, পাকিস্তানের টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। ভাই, গোটা ভারতবর্ষের বুকে আমরা বহু দল দেখেছি, বাট এই তোলামূলের মতো দল দেখিনি, যেটা একটা সার্কাস দল। কখনো সার্কাস দেখায়, কখনো নাটক দেখায়, আবার কখনো পুরো যাত্রাও দেখায়। এই যে 11 পাতা 12 পাতার যে ফর্ম, এই ফর্মের মধ্যে সিএ এর একটা পাতা আছে। আপনারা জানেন না যে কত বড় চক্রান্ত চলছে। আগামী দিনে ডিটেনশন ক্যাম্প হবে এই পশ্চিমবঙ্গের বুকে, এবং অনেক মানুষকে ঘরহারা হতে হবে। তারা দলিল চাইছে এই কারণে। না ভাই, আমি কিছুতেই বুঝতে পারি না, এই তোলামুলিরা থাকে আমার ভারতবর্ষে, খায় আমার ভারতবর্ষে, কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তানের প্রতি এদের এত প্রেম কিসের জন্য? বলছে সিএ, এই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতার মোটামুটি ফর্ম দেওয়া হয়েছে, সেখানে সিএ এর একটা অপশন রয়েছে, তো সেটা নিয়ে বলছে যে ক্যাম্প করা হবে। যারা ভারতবর্ষের মানুষ তারা তো কেউ সিএ এর আন্ডারে আসবে না, না? তার মানে বুঝতে পারছো, এরা দেশের খায়, দেশের পরে, দেশে থাকে, কিন্তু গুণগান গায় কাদের? বাইরের, বাংলাদেশের আর পাকিস্তানের। যদি সিএ অ্যাপ্লাইও হয় তাতে ভারতবর্ষের একটাও মানুষের তো কোনো অসুবিধা হবে না, কারণ তারা ভারতবাসী। তাহলে এরা ভারতবর্ষের মানুষকে নিয়ে ভাবে না, ভাবে বেশি কাদেরকে নিয়ে? বোঝাই গেল বাংলাদেশ আর পাকিস্তান। বাংলার মানুষ পরিবর্তন চায়নি, এটা মানুষের ম্যান্ডেট নয়। মমতা ব্যানার্জি লাস্ট রাউন্ডে 15,000 ভোটে হারতে পারেন না। আমরা ভোটার লিস্টে কাজ করা কর্মী, এক রাউন্ডে 15,000 লিড হতে পারে না। প্রত্যেকটা বড় বড় মিডিয়া দেখাচ্ছে মমতা ব্যানার্জি 14,000 ভোটে জিতছে, তারপরে মমতা ব্যানার্জি হেরে গেলেন। মমতা ব্যানার্জির মতো রাজনীতিবিদ না সারা ভারতবর্ষে নেই। ভাই ঠিক এখানে একটা কথা বলছি, কথাটা হয়তো কারোর গায়েও লাগতে পারে খানিকটা, এই কথাটার আবার কোনো প্রুফ নেই, কোনো প্রমাণ নেই, বাট বাংলার মানুষ প্রত্যেকেই জানে যে এটা সঠিক। কথাটা হলো এটাই যে তোলামুলি মার্কা প্রত্যেকটা সরকারি কর্মচারীরাই এতদিন পর্যন্ত লুটেছেন, বিভিন্ন দিক থেকে কোনো না কোনো সুযোগ সুবিধার সঙ্গে তারা যুক্ত ছিলেন, যার জন্যই তারা একমাত্র তোলামুলকেই সাপোর্ট করতেন। এবার সরকার চলে গেছে, এখন তো আর কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন না ঠিকঠাক করে, তার জন্যই মেনে নিতে পারছেন না আর কি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। যে কাকে দিয়ে হত্যা করিয়েছেন, কাকে দিয়ে হত্যা করিয়েছেন, তার মানে এই হত্যা কে করিয়েছে? এই হত্যার সাথে সরাসরি জড়িত কে? এই হত্যার সাথে সরাসরি জড়িত কে? কার তত্ত্বাবধানে এই হত্যা হয়েছে? একই সাথে
মমতা আর একটা কথা বলেছেন যে বাংলাদেশ উত্তাল হবে যদি এটা জানা যায়। তার মানে এটাই স্পষ্ট যে হত্যা হয়েছে অমিত শাহর নির্দেশে, অমিত শাহর তত্ত্বাবধানে, আর খুন করেছে অমিত শাহর এদেশের তল্পি বাহকেরা। এবং সেটা হতে পারে গভর্নমেন্টের সাথে যারা জড়িত ছিল বা কোনো কোনো এজেন্সির সাথে যারা জড়িত ছিল তারাও এর সাথে জড়িত থাকতে পারে। ভাই, বাংলার সর্বস্তরের মানুষেরাই জেনে গেছে যে মমতা ব্যানার্জি তিনি আর ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও বাংলার মানুষেরা মমতা ব্যানার্জিকে স্যালিউট জানাতো। আর সেটার একমাত্র কারণ হচ্ছে তিনি হচ্ছেন একজন স্ট্রিট ফাইটার, রাস্তা থেকেই রাজনীতিতে উঠে এসেছেন এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো তার এই সংগ্রামের জন্য তাকে অবশ্যই আমরা স্যালিউট জানাতাম এতদিন পর্যন্ত। বাট এবার থেকে বাংলার মানুষ তাকে আর স্যালিউট জানাবেও না এবং বাংলার মানুষ হয়তো ঘৃণাও করতে পারে, কারণ পিসিমণি বর্তমান সময়ে এমন একটা স্পিচ দিয়েছেন যেটার ফলে দুটো দেশের মধ্যে, ভারতবর্ষ এবং বাংলাদেশ, দুটো দেশের মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে এবং তিনি এটা কেবলমাত্র নিজের ফায়দা তোলার জন্য করছেন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। কি বললেন थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो, ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। এই পুরো স্পিচটাই শোনালাম, আর এই পুরো স্পিচটার মধ্যে পিসিমণি একটা কথা বলছেন যে আমি তো দেশকে ভালোবাসি, তার জন্য বললাম না, মানে পুরোটা বলে দিলেন, তারপরেও লাজলজ্জাহীনভাবে বলছেন যে বললাম না দেশের স্বার্থে। আবার যাই হোক, এই পুরো স্পিচটার জন্য একজন আইনজীবী তিনি এফআইআর করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এইবার কি হয়, আমিও আছি, তোমরাও আছো, দেখতে পাবো। কিন্তু ভাই, এটা স্পষ্ট যে ইনি কেবলমাত্র তার রাজনৈতিক কেরিয়ারের জন্য কি না কি করতে পারেন এবং কি না কি বলতে পারেন, দেশের আভ্যন্তরীণ যে সিকিউরিটি সেটাকেও তোয়াক্কা করেন না, বোঝাই যাচ্ছে। সুতরাং এই হত্যাকাণ্ডটা অমিত শাহর তত্ত্বাবধানে এবং এদেশীয় সরকার বা সরকারের বাইরে যে ইন্ডিয়ার ভারতীয় আধিপত্যবাদের যে এজেন্সিরা রয়েছে, যে তল্পি বাহকেরা রয়েছে, তাদের যৌথ প্রযোজনায় খুনটা করা হয়েছে। যদি এই খুনিদের এবং খুনের পিছনে যে রাঘব বোয়ালরা জড়িত রয়েছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে যেই পরিণতি ওসমান হাদির খুনিদের হয়েছে, যেই পরিণতি ভারতীয় লেসপেন্সার হাসিনার হয়েছে, সেই পরিণতি আপনাদেরও বরণ করতে হতে পারে। ভাই, এদেরকে জবাব দিতে গেলে মুখ দিয়ে খারাপ ভাষা ছাড়া আর কিচ্ছু বেরোয় না। তবুও পুরোটা, একদম পুরোটা সংযত করে শুধু এটুকুই বলবো যে ভাই, তোরা যা ছেঁড়ার ছেড়ে নে, ভারতবর্ষের তারপরেও একটাও ছিঁড়তে পারবি না। যাই হোক, এদেরকে তো জবাব দিলাম, বাট এটা তো মানতেই হবে, ভারতবর্ষ দেখলো, আমার বাংলার মানুষেরাও দেখলো যে পিসিমণির মতো মানুষেরা, এদের দেশপ্রেম ঠিক কতটা আমার জানা নেই, বাট বিদেশের প্রতি, মানে বিশেষ করে এই বাংলাদেশ আর পাকিস্তান, এদের প্রতি এদের ভালোবাসা কিংবা প্রেমটা কতটা, সেটা তো আমরা এসআইআরের সময় বর্ডারে দেখতে পেয়েছিলাম কিভাবে হু করে বাংলাদেশিরা যাচ্ছিল, কিংবা ভোটের রেজাল্টের পরেও জাস্ট ইদানিং কয়েকদিন আগে তখনও দেখতে পেয়েছিলাম যে হু করে কীভাবে বাংলাদেশিরা যাচ্ছিল এবং তারা এটা বলছিল যে তাদেরকে জামাই আদরে এখানে আগের সরকার রেখেছিল। সব বোঝাই যায়। আর বাংলার মানুষ তার জন্যই তো এবারের ভোটে একদম উচিত শিক্ষা দিয়েছে এদেরকে। আজকে দেখলাম যে কিছু গদ্দার, কিছু বেঈমান দল থেকে বেরিয়ে গিয়ে নতুন তৃণমূল কংগ্রেস তৈরি করছে, তাই সেই কারণের জন্য আমিও আমার জীবন থেকে আজ থেকে তৃণমূল কংগ্রেসকে মুছে দিলাম। আর আমি তো একজন পঞ্চায়েত মেম্বার রয়েছি, তো সেই পঞ্চায়েত মেম্বার যেহেতু তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির জন্যই আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার ছিলাম, তাই আমিও সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আমি রিজাইন দিয়ে দেবো পঞ্চায়েত মেম্বার থেকেই। প্রত্যেকটা পাল্টিবাজের মতো অষ্টমীও সুযোগ খুঁজছিল যে কখন একটা সুযোগ পাবো আর পাল্টি খেয়ে যাবো, যে এর জন্যই আমি আর দলটা করব না, দলটা ছেড়ে দিচ্ছি। ইভেন পঞ্চায়েত মেম্বার থেকেও নাকি রিজাইন দিয়ে দিয়েছে।
কি অবস্থা। এটাকে দেখার পর এটাই ভাবছি যে ডগাংশু আবার কোনোদিন লাইভে এসে না বলে দেয় আমি কালীঘাটের শোয়া বন্ধ করে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।